হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে কর্পোরেট ট্যাক্সেশন অর্থাৎ কোম্পানির কর নির্ধারণ এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে পার্ট সিকে টার্গেট করে আমরা পড়বো। এখান থেকে প্রত্যেক বছরই পার্ট সিতে একটা করে প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস বন্টন করছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফর্মেটে ভাগ করছি। ফর্মেট একে আমরা শিখবো হচ্ছে মোটাই নির্ণয়, আর ফর্মেট দিয়ে আমরা শিখবো হচ্ছে কর দায় নির্ণয়। এই মোটাই এবং কর দায় দুইটা মিলে থাকবে 10 মার্কের একটা প্রশ্ন। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে 17 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 18 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 19 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে পার্ট সিতে একটা, 24 সালে পার্ট সিতে একটা। তো তোমরা পরীক্ষা দিবা 2025 সালে। 2025 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই। আমার কথা কি বুঝতে পারছি সবাই? জি জি স্যার। স্যার। তাহলে এই চ্যাপ্টার আমরা কত মার্কে টার্গেট করে পড়বো? 10। 10 মার্কে টার্গেট করে পড়বো। তো আসেন, এই চ্যাপ্টার যেহেতু দুইটা পার্ট, প্রথমে আমরা মোটাই নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে যেহেতু কোম্পানি কর আমরা নির্ণয় করব, তো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা মোটাই নির্ণয় করার জন্য প্রথমে করদাতার নাম লিখব, আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড, এরপর লিখব মোটাই নির্ণয়। বিবরণ ক্ষেত্রে বিবরণ টাকা টাকা। তো এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম শুরু করতে হবে লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ, অর্থাৎ আমাদের প্রশ্নপত্রে লাভ লোকসান হিসাবে একটা বিবরণ দেওয়া থাকবে, সেখানে একটা নিট লাভ থাকবে। ওই নিট লাভের টাকাটা দিয়ে আমরা অঙ্কটা কি করব, শুরু করব। তাহলে প্রথম আইটেমটা দ্বারা সেটা কি লাভ লোকসান হিসাবে একটা নিট লাভ থাকবে, সেই নিট লাভের টাকা দিয়ে আমরা শুরু করব। এই নিট লাভের টাকার সাথে যোগ করতে হবে অঅনুমোদনযোগ্য ব্যয়। অঅনুমোদনযোগ্য ব্যয় মানে যে ব্যয়গুলি আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই, কিন্তু আমরা ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করছি, মানে ব্যয় হিসেবে আমরা বিয়োগ করে ফেলাইছি, কিন্তু আয়কর কর্তৃপক্ষ ওই সমস্ত ব্যয়গুলি অনুমোদন দেয় নাই। এখন যেহেতু বিয়োগ করে ফেলাইছি তাহলে ওই সমস্ত আইটেমগুলো আমরা কি করব, পুনরায় যোগ করব। তাহলে এই অনুমোদনযোগ্য ব্যয়গুলি কোন দিকে থাকবে? এই ব্যয়গুলি থাকবে লাভ লোকসান হিসাব যে দিয়ে থাকবে, লাভ লোকসান হিসাবে ডিবির দিকে দিয়ে থাকবে। কি কি থাকতে পারে? প্রথম থাকতে পারে দান, জরিমানা, প্রাথমিক খরচাবলী, কুরিন সঞ্চিতি। এটা কিন্তু কুরিন না, কুরিন সঞ্চিতি, অবলেখকের দস্তুরি, আয়কর, আয়কর সঞ্চিতি, কর, নগদ তহবিল, তসরুফ। এই কয়েকটা আইটেম থাকবে সরাসরি, মানে এই কয়েকটা আইটেম সমন্বয়ের সাথে সম্পর্ক নাই, কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন বা গবেষণায় ব্যয়টা সমন্বয় বলা থাকবে। যেমন বিজ্ঞাপন যদি লেখা থাকে 5 বছরের জন্য, তাহলে 5 বছরের মধ্যে 1 বছর হবে অনুমোদন আর 4 বছর হবে অনুমোদন। যেহেতু আমরা অনুমোদন বের করবো, এর জন্য তাকে আমরা 5 দ্বারা ভাগ করব আর 4 দ্বারা গুণ করব। গুণ করলে কয় বছরের মান পাবো? 1 বছর নাকি 4 বছরের? 4 বছরের। 4 বছরের। 4 বছরেরটা হচ্ছে অনুমোদন আর 1 বছরটা কি অনুমোদনযোগ্য খরচ। ঠিক একই রকমভাবে অবচয় সমন্বয় বলা থাকবে, লাভ লোকসান হিসাবে বলা থাকবে। এই সমন্বয় অবচয়ের মধ্যে যেটুকু অনুমোদনযোগ্য নয় অতটুকু অবচয় আমরা এই অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে আনবো। তাহলে আমরা বুঝতে পারলাম কি, লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভের সাথে আমরা যোগ করব কি অনুমোদনযোগ্য ব্যয় নাকি অনুমোদনযোগ্য ব্যয়? বলেন তো দেখি। অনুমোদনযোগ্য হয়। একজন বলেন এই অনুমোদনযোগ্য ব্যয়গুলি কি বললাম, একজন বলবেন। দান, জরিমানা, প্রাথমিক খরচাবলী, কুরিন সঞ্চিতি, অবলেখকের দস্তুরি, আয়কর, আয়কর সঞ্চিতি, কর, নগদ তহবিল, তসরুফ। ওকে, আর বিলম্বিত বিজ্ঞাপন বা গবেষণার ব্যয় এবং কি অবচয়, এই কয়েকটা জিনিস লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে থাকবে এবং কি সমন্বয় থাকবে। তার নিট লাভের সাথে এটা আমরা প্রথমে যোগ করব, এরপর আমরা বিয়োগ করব অব্যবসায়ী আয়। অব্যবসায়ী আয় সময় এই অব্যবসায়ী থাকবে লাভ লোকসান হিসাবে ক্রেডিট পাশে। কোন দিকে থাকবে? লাভ লোকসান হিসাবে ডেবিট না ক্রেডিট পাশে?
ক্রেডিট ক্রেডিট পাশে কি কি করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ, কর বা সরকারি সিকিউরিটি সুদ। আমরা কিন্তু করমুক্ত কর বা দুইটাই কিন্তু আর্থিক পরিসম্পদ খাতে আয়ের মধ্যে পড়ে আসছে। শেয়ার অধিহার, শেয়ার পূর্ণ বিলীকরণ লাভ, লভ্যাংশ, শেয়ার হস্তান্তর ফি, ভগ্নাবশেষ বিক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ। এই কয়েকটা আইটেম থাকবে লাভ লোকসান হিসাবে ক্রেডিট পাশে। আইটেমগুলি আরেকবার একটু পড়তেছি, মাথায় ভালো করে রাখবেন। করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, কর বা সরকারি সিকিউরিটি সুদ, শেয়ার অধিহার, শেয়ার পূর্ণ বিলীকরণ লাভ, লভ্যাংশ, শেয়ার হস্তান্তর ফি, ভগ্নাবশেষ বিক্রয় এবং স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ। এই কয়েকটা আইটেম সম্পূর্ণ যোগফলকে আমরা বলবো হচ্ছে অব্যবসায়ী আয়। তাহলে নিট লাভের সাথে অনুমোদনযোগ্য ব্যয় যোগ করার পর যে টাকাটা, এই টাকার সাথে এই অব্যবসায়ী আয়ের যোগফলটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ব্যবসা হতে আয়। এই ব্যবসা হতে আয়ের সাথে পুনরায় এই অব্যবসা আয়গুলো আমরা পুনরায় আনবো। পরিবর্তন হচ্ছে আগে যেখানে বিয়োগ হবে সেখানে আমরা কি হবে, যোগ হবে। এখন মনে রাখবেন যখনই যোগ হবে তখন আমরা সমন্বয় কাজ করব। সমন্বয় কাজ কি? যেমন করমুক্ত সরকারি সিকিউরিটি সুদকে আমরা আর্থিক পরিসম্পদ খাতে কি পড়ছিলাম, এটা সম্পূর্ণ অকর, এখানে আমরা সম্পূর্ণ অকর ধার্য করছি। কর বা সরকারি সিকিউরিটি সুদ বা সরকারি সিকিউরিটি সুদকে আমরা কয় পার্সেন্ট হারে মোটাঙ্কিত করছিলাম? 5%। কর বাদের ক্ষেত্রে কি 5% নাকি 10% ছিল? 5%। তাহলে কর বা সরকারি সিকিউরিটি বা সরকারি সিকিউরিটির ক্ষেত্রে 5%। 5% মানে কি? 95 দ্বারা ভাগ করবো আর 100 দ্বারা কি করব, গুণ করব। গুণ করব। তো লভ্যাংশের ক্ষেত্রে আমরা পড়ছিলাম 20%। গুণ করবো স্যার। এরপরে শেয়ার হস্তান্তর ফি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ এবং ভগ্নাবশেষ বিক্রয়। এই তিনটা আইটেম, শেয়ার হস্তান্তর ফি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ এবং ভগ্নাবশেষ বিক্রয়, এই তিনটা জিনিস আমাদের অব্যবসায় যখন বিয়োগ করব তখনও যে টাকা যাবে, যোগের ক্ষেত্রে আমাদের ওই টাকাগুলি যাবে। এই তিনটা টাকার সাথে সমন্বয় কোনো কাজ নাই। তাহলে অব্যবসায় যখন আমরা যোগ করব তখন করমুক্ত সরকারি সিকিউরিটি সুদের সাথে কি কাজ করব, সম্পূর্ণ করদান। আর সরকার কর বা সরকারি সিকিউরিটি বা শুধু সরকারি সিকিউরিটির ক্ষেত্রে কয় পার্সেন্ট মোটাঙ্কিত করব, 5%। লভ্যাংশকে 20%। 20%। শেয়ার হস্তান্তর ফি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ এবং ভগ্নাবশেষ বিক্রয়, এই কয়েকটা জিনিস সরাসরি টাকার ঘরে আসবে। তাহলে ব্যবসা আয়ের সাথে এই অব্যবসায়গুলি যোগ করার পর যেটা হবে সেটাই হচ্ছে মোট আয়। এই মোট আয়টুকু করার পর আমরা 5 নম্বর পাবো। তাহলে মোট আয় করার স্টেপটা কি, আমরা আবার একটু বলতেছি। নিট লাভের সাথে প্রথমে অনুমোদনযোগ্য ব্যয়গুলি আমরা যোগ করব আর অব্যবসায় আয়গুলি আমরা বিয়োগ করব। তাহলে যোগ এবং বিয়োগ করা হবে ব্যবসায় হতে আয়, ব্যবসা আয়ের সাথে পুনরায় অব্যবসায় আয়গুলি আমরা যোগ করব। যখন যোগ করব তখন সমন্বয় কাজ আমরা করব। কোনটার সাথে কি কাজ করব আশা করি আমাদের মনে থাকবে। তাহলে এই হচ্ছে মোট আয় নির্ণয় করার নমুনা। এখন ফরম্যাট নাম্বার 2 আমরা শিখব হচ্ছে কর দায়। তাহলে কর দায় নির্ণয় করাটা আমরা একটু দেখে নেই, এরপর হচ্ছে আমরা অঙ্ক শুরু করব। মনে রাখবেন কোম্পানি কর দায় নির্ণয় করাটা খুবই সহজ, একদম সিম্পল জিনিস। তো কোম্পানি কর দায় নির্ণয় করার নমুনার জন্য আমরা দাগ কাটবো বিবরণ, টাকা টাকা টাকা, 3টা টাকা ঘর দিব। প্রথমে এটা হবে মোট আয়ের উপর 20%, অর্থাৎ আমরা এই যে এখানে যে আয়টা পাবো এই টাকার উপর আমরা 20% টাকার ঘরে দিব। এটার সাথে 163 2 ধারা অনুসারে ন্যূনতম কর, 163 2 ধারা অনুসারে ন্যূনতম কর, এই ন্যূনতম করের মধ্যে আসবে দুইটা জিনিস। কটা জিনিস আসবে বলো দেখি? দুইটা জিনিস। আমরা এখানে যখন অব্যবসায়গুলি যখন যোগ করছিলাম তখন আমরা কয়েকটা আইটেমকে মোটাঙ্কিত করছিলাম, দুইটা আইটেমকে। একটা হলো কর বা সরকারি সিকিউরিটি সুদ, কয় পার্সেন্ট হারে মোটাঙ্কিত করছিলাম? 5%। 5%। লভ্যাংশ কয় পার্সেন্ট? 20%। এখানে যে দুইটা আইটেম মোটাঙ্কিত হবে ওই দুইটা আইটেমের টাকার মূল যে টাকা এই টাকার উপর আমরা পার্সেন্টেজ ধরবো। যেমন লভ্যাংশ 20% মোটাঙ্কিত, তাহলে লভ্যাংশ যে টাকা এই টাকার উপর আমরা 20% বের করবো। সরকারি সিকিউরিটিকে 5% দিতে, সরকারি সিকিউরিটি যে টাকা পাবো ওই টাকার উপর আমরা 5% হারে মোটাঙ্কিত 5% হারে টাকাটা বের করবো।
তো লভ্যাংশ টাকা এবং সরকারি সিকিউরিটি টাকা, এই দুইটা টাকা যোগ করে আমাদের এটা হবে। অ্যান্ড এটা হলো মোট আয়। আর এই যে টাকা, এই টাকাটা হচ্ছে 163 2 ধারা অনুসারে ন্যূনতম কর। মনে রাখবেন, মোট আয়ের উপর কর এবং ন্যূনতম করের মধ্যে যেটি বড় সেটি হবে কি প্রদেয় কর। যেটি বড় সেটি কি হবে প্রদেয় কর। আর প্রদেয় করের সাথে যোগ করব উৎসে কর্তৃত কর। উৎসে কর্তৃত কর মানে এই লভ্যাংশ 20% যেটুকু হবে, সিকিউরিটি 5% যেটুকু হবে, এই দুইটার যোগফল এখানে আমরা বাদ দিলে আমরা পাবো হচ্ছে নিট প্রদেয় কর দায়। এই ছকেরটুকু এইটুকু করলে হলো 5, এই 5 আর 5 হচ্ছে 10। তাহলে কর দায় নির্ণয় করার নমুনাটা কি পড়লাম আরেকবার একটু ভালো করে বুঝেন। প্রথমে আমরা যে মোট আয় বের করবো তার উপর কত পার্সেন্ট, 20%। এরপরে আমরা একটা ধারা লিখবো 163 2 ধারা অনুসারে ন্যূনতম কর। ন্যূনতম কর দায় আমরা আনবো ওই আইটেমগুলি যেগুলা অব্যবসায়ী যখন আমরা যোগ করছি, যোগের ক্ষেত্রে যেগুলা মোটাঙ্কিত করছে, মোটাঙ্কিত টাকাগুলি আসবে। ঠিক আছে, যেমন কি কি মোটাঙ্কিত করছিলাম, লভ্যাংশের উপর লভ্যাংশ এবং কর বা সরকারি সিকিউরিটি, যে টাকাকে যত পার্সেন্ট দ্বারা মোটাঙ্কিত করব, মোটাঙ্কিত টাকাকে ঠিক তত পার্সেন্ট দ্বারা গুণ করলে আমাদের টাকা বের হবে। তাহলে এই দুটা টাকা, তাহলে মোট আয় এবং এই দুটা টাকা যোগফল, এই দুইটার মধ্যে যেটা বড়টা না ছোটটা বলো দেখি। বড়টা। হবে প্রদেয় কর। প্রদেয় করের সাথে উৎস কর্তৃক কর, অর্থাৎ এখানে যে টাকাটা আমরা বিয়োগ করব ওই টাকাটা আমরা পুনরায় বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পাবো নিট প্রদেয় কর দায়। এই হচ্ছে কর দায় নির্ণয় করার ছক। এখন এই অঙ্কটাও করার জন্য আমাদের কিছু নোট লিখতে হয়। এই নোটগুলি আমি টোটাল 10টা নোট লিখে দিছি। পরীক্ষা হলে এখান থেকে যে কোনো 3টা বা 4টা নোট, যে আইটেমগুলি প্রশ্নের মধ্যে আছে ওই রিলেটেড নোটগুলি সুন্দর করে পরীক্ষা হলে 3টা বা 4টা লিখে দিবা। যদি নোট না লিখি তাহলে কিন্তু অঙ্ক হওয়ার সত্ত্বেও ফুল নাম্বার আমরা পাবো না। কথা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে নোটগুলি কি কি, যেমন জরিমানা যদি থাকে, জরিমানার জন্য নোট আমরা সবসময় লিখব আইন অমান্য করার কারণে ধার্য করা জরিমানা অনুমোদনযোগ্য নয়। অনুমোদনযোগ্য নয় কথাটা মানে হচ্ছে অনুমোদনযোগ্য। দানের জন্য লিখব দান বর্তমানে অনুমোদনযোগ্য নয়। নগদ তহবিল তছরূপ দ্রব্য ধরা হলো অফিস চলাকালীন সময়ে নগদ তহবিল তছরূপ হয়েছে, তাই এটি অনুমোদনযোগ্য নয়। প্রাথমিক খরচের জন্য লিখব প্রাথমিক খরচ মূলধন জাতীয় ব্যয় বিদায় অনুমোদনযোগ্য নয়। কুরিন সঞ্চিতির জন্য লিখব কুরিন সঞ্চিতি অনুমোদনযোগ্য খরচ নয়। বিলম্বিত বিজ্ঞাপন যে থাকে তার জন্য লিখব বিলম্বিত বিজ্ঞাপন অনুমোদনযোগ্য খরচ নয়। অবচয়ের জন্য লিখব অবচয় অনুমোদিত অবচয় ব্যতীত অবশিষ্ট অবচয় অনুমোদনযোগ্য নয়। এবারে কোম্পানির ক্ষেত্রে আমরা সব সময় 8 নম্বর নোটটা আমরা দিব। কোম্পানিকে পাবলিকলি ট্রেডেড ধরে করের হার 20% ধরা হলো। এই নোটটা জানি প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে ফিক্সড থাকে। এই 8 নম্বর নোটটা অবশ্যই প্রত্যেক অঙ্ক করার ক্ষেত্রে দিবেন। ঠিক আছে, এবার যদি মৃত ব্যবস্থাপকের নিকট পাওনা কিছু কুরিন থাকে তাহলে সেটা অনুমোদনযোগ্য নয়। আর সর্বশেষ হচ্ছে শেয়ার বিক্রয় দালালি। শেয়ার বিক্রয়ের জন্য দালালি মূলধন জাতীয় বিদায় এটি অনুমোদনযোগ্য নয়। তাহলে টোটাল আমি এখানে 10টা নোট লিখে দিছি। এই 10টা নোটের মধ্যে একটা নোট ফিক্সড, কোম্পানিকে পাবলিকলি ট্রেডেড ধরে কত পার্সেন্ট করে হার ধরা হবে বলো দেখি? 20%। এই নোটটা সব অঙ্কের জন্য ফিক্স থাকবে এবং বাদ বাকি যে 9টা থাকে এই 9টা থেকে যে কোনো 3 বা 4টা তুমি তোমার প্রশ্নে দিয়ে দেবে, তবে ওই আইটেমগুলি প্রশ্নে থাকতে হবে। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমাদের অঙ্ক সমাধান কিভাবে করবো সেটা গেল, নোট কিভাবে লিখবো সেটা গেল। এখন আমরা একটু প্র্যাকটিসে আসি। তো দেখেন, মূলত আমাদের অঙ্ক হলো একটা অঙ্ক যদি আমরা ভালো করে এটা ধরা পারি তাহলে এই চ্যাপ্টারের সব অঙ্ক আমরা পারবো। অতএব একটা অঙ্ক ভালো করে আমাদের সবাইকে মাথার মধ্যে রাখতে হবে। তো প্রবলেম নাম্বার 1, এটা 2021 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আইছিল এবং 2013 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আইছিল। প্রশ্ন হচ্ছে সান কোম্পানি লিমিটেড 2025 সালে 30শে জুন সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান হিসাব নিম্নরূপ। তো ডেবিট পাশে আমাদের আছে বেতন, অফিস ভাড়া, সাধারণ খরচাবলী, দান, জরিমানা, বিজ্ঞাপন, কুরিন, কর। এই কর মানে হচ্ছে আয়কর, বীমা প্রিমিয়াম, নিরীক্ষা ফি, অবচয় এবং নিটলাভ। আমরা অঙ্কটা শুরু করি কি দিয়ে বলতো? কি সর্বপ্রথম নিটলাভ। এই নিটলাভ আমাদের এই প্রশ্নে দিয়ে আছে কত?
4 লাখ টাকা। লক্ষ। তো এই নিট লাভের সাথে আমরা যোগ করি অনুমোদনযোগ্য ব্যয়। আমরা যে আইটেমগুলি পড়ছিলাম অনুমোদনযোগ্য ব্যয় আমরা জানি ডিবিট দিকে থাকে। তাহলে দেখেন তো এখানে ওই ডিবিট পাশে এমন কোনো আইটেম আছে যেটা আমরা পড়াইছিলাম অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে? অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে প্রথমে আছে দান, এরপরে দাম জরিমানা, আছে স্যার, কুরিন। জরিমানা, আমরা কুরিন বিজ্ঞাপন, পড়ি নাই, বিজ্ঞাপন। পড়ছি কুরিন কুরিন সঞ্চিতি। সঞ্চিতি আছে স্যার। তাহলে কুরিনটা আসবে না। এরপরে কর তো পড়ছিলাম কর না? আছে, হ্যাঁ। কর। তারপর আমরা অবচয় পড়ছিলাম। তাহলে আমরা টোটাল কি পাইলাম? দান, জরিমানা, কর এবং অবচয়। তো সমন্বয়ে আমাদের কিছু আইটেম দিয়ে আছে, এই সমন্বয় পড়ার পরে আমরা বাদবাকিগুলি দেখব। তো আমরা ক্রেডিট পাশে আগে আসি। ক্রেডিট পাশে মোট লাভ আছে, এখান থেকে শুরু করে সবই দিয়ে আছে। আর ক্রেডিট পাশে আমরা জানি অব্যবসায়ী আয়গুলি থাকে। তাহলে এখানে যে আয়গুলি আছে এর মধ্যে অব্যবসায় আয়ের মধ্যে বলো তো দেখি সরকারি সিকিউরিটি সুদ এটা কি আসবে নাকি আসবে না? কখন ধর যাবে সম্পূর্ণ? সেটা অব্যবসায় যখন যোগ করব তখন প্রথমে আগে বিয়োগের কথা বলতে হবে। সরকারি সিকিউরিটি সুদ এটা আসবে, শেয়ার অধিহার আসবে, লভ্যাংশ এটা আসবে, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ এটা আসবে। ভাট্টা প্রাপ্তি বা অন্যান্য আয় কি পড়াইছিলাম? না স্যার। না। তাহলে টোটাল কয়টা আইটেম এখানে বলো দেখি? 4টা আইটেম। প্রথম 4টা। যখন অব্যবসায় আয়গুলি আমরা বিয়োগ করব তখন এখানে 4টা আইটেম যে টাকা আছে ওই টাকাগুলি হুবহুব আমরা বসিয়ে দিব। এই যখন বিয়োগ করব তখন সমন্বয়ে কোনো কাজ করা দরকার নাই, কিন্তু যখন আমরা পুনরায় আবার যোগ করব তখন আমরা সমন্বয় কাজগুলি করব। সমন্বয় কাজ কি করব? যেমন সরকারি সিকিউরিটি ক্ষেত্রে কত পার্সেন্ট হারে মোটাঙ্কিত করব? 5%। 5%। শেয়ার অধিহারটা যা আছে তাই। লভ্যাংশকে আমরা কয় পার্সেন্ট হারে মোটাঙ্কিত করব? 20%। 20%। আর আসবাবপত্র বিক্রয়জনিত লাভ যা আছে তাই। তো আমরা যেগুলো আছে সবগুলো পড়লাম। এখন সমন্বয় বলা আছে আয়কর আইন মোতাবেক অনুমোদনযোগ্য অবচয় হচ্ছে 20,000 টাকা। তাহলে অবশ্যই আমাদের ছিল 80,000। 80,000 মধ্যে আয়কর অনুমোদন দিছে কত টাকা বলো দেখি? 20,000 টাকা। তাহলে অনুমোদন দেয় নাই কত টাকা? 60,000 টাকা। 60,000। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি। বিজ্ঞাপন 5 বছরের জন্য প্রদত্ত। কোম্পানি আমাদের কয় বছরের জন্য স্যাক্রিফাইস করবে? 1 বছরের জন্য। 1 বছর। তাহলে 1 বছর অনুমোদন, তাহলে অনুমোদন নয় কয় বছর? 4 বছর। 4 বছর। 4 বছর। এরপরে 3 নাম্বারটা লেখা আছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের ছাড়া 20,000 টাকা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এই 40,000 টাকা 40,000 টাকা কি অনুমোদিত নাকি অনুমোদিত বলেন দেখি? অনুমোদিত। অনুমোদিত। তাহলে অনুমোদিত আইটেমটা আর অনুমোদন খরচের মধ্যে আসবে না। তার মানে 3 নম্বর আইটেমের কোনো কাজ আমাদের প্রশ্নে নাই। আর 4 নম্বর প্রশ্নে বলছে সাধারণ খরচের মধ্যে 60,000 টাকা প্রাথমিক খরচ বলে অন্তর্ভুক্ত আছে। সাধারণ খরচের মধ্যে 60,000 টাকা। তাহলে সাধারণ খরচ ছিল 1,40,000। এর মধ্যে প্রাথমিক খরচ কত টাকা অন্তর্ভুক্ত আছে বলো দেখি? 60,000। 60,000। 60,000। সাধারণ খরচ নরমাল হলো, কিন্তু প্রাথমিক খরচ কিন্তু এটা খরচ না, প্রাথমিক খরচ কিন্তু একটা সম্পদ। প্রাথমিক খরচ বলে কি বলো দেখি? একটা সম্পদ। তো সম্পদ তার খরচের মধ্যে আসতে পারে না। তাহলে 4 নম্বর আইটেম থেকে 60,000 টাকা দিব প্রাথমিক খরচ বলে নামে। ঠিক আছে? জি নিচে স্যার। বলছে সান কোম্পানিকে পাবলিকটি কোম্পানি মনে করে মোট আয় ও কর দায় নির্ণয় করো। তাহলে মোট আয় করার জন্য আমরা শুরু করব কি থেকে বলো দেখি? নিট লাভ দিয়ে। তাহলে আমরা শুরুতেই কোম্পানির নাম লিখছি সান কোম্পানি লিমিটেড, আয় বর্ষ কর বর্ষ মোট আয় নির্ণয় লিখছি। লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ 4 লাখ টাকা। এর সাথে আমরা যোগ করব কি অনুমোদনযোগ্য ব্যয় নাকি অনুমোদনযোগ্য ব্যয়? অনুমোদনযোগ্য ব্যয়। অনুমোদনযোগ্য ব্যয় কোন দিকে থাকে? এই ডিবিট পাশে। তাহলে বলেন তো দেখি ডিবিট পাশে অনুমোদনযোগ্য ব্যয়গুলি কি কি আছে? আমরা পড়াইছিলাম দান, দান, জরিমানা, জরিমানা, কর কর, এবং অবচয়। অবচয়। তো আগে দান, জরিমানা, কর। দান 20,000 টাকা, জরিমানা 10,000 টাকা, কর 10,000 টাকা। তো আমরা লিখছি দান 20,000, জরিমানা 10,000, কর 20,000 টাকা, আচ্ছা 10,000 টাকা। এরপর আমাদের ছিল হচ্ছে অবচয়। অবশ্যই 80,000 টাকার মধ্যে প্রশ্নে বলছিল অনুমোদনযোগ্য হচ্ছে 20,000 টাকা। তাহলে অনুমোদন নয় কত টাকা? 60,000। 60,000 টাকা। 60,000। এখানে অবশ্যই দিছি 80,000 মাইনাস 20,000 সমান সমান 60,000 টাকা। বুঝতে পারছি? জি স্যার। ওকে। তাহলে আমাদের এখানে গেল। এখন আমাদের সমন্বয়গুলি প্রথম সমন্বয় কাজটা এইমাত্র করলাম। 2 নম্বর সমন্বয় 5 বছরের জন্য দিছে।
তাহলে 1 বছর অনুমোদন আর 4 বছর কি অনুমোদন। তাহলে বিজ্ঞাপনটা আমাদের অনুমোদন। প্রশ্নে ছিল কত? 40,000 টাকা। এই 40,000 টাকা দিচ্ছে 5 বছরে। তাহলে 40,000 আমরা 5 দ্বারা ভাগ করব। এর মধ্যে 1 বছরে অনুমোদন। তাহলে অনুমোদন নয় কয় বছরের? 4 বছরের। 4 তাহলে 4 বছরের। দ্বারা আমরা কি করব? গুণ করব। তাহলে 5 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণ করে হচ্ছে 32,000 টাকা। বুঝতে পারছি 4 এবং 5টা কেন আসলো? জি স্যার। জি স্যার ওকে, এবার আমাকে বলেন যদি দেখি বিজ্ঞাপনটা 3 বছরের জন্য দিছে। তাহলে কত দ্বারা ভাগ করে কত দ্বারা গুণ করব? 4 3 দ্বারা ভাগ করে 2 দ্বারা 2 দ্বারা গুণ গুণ স্যার। গুড। যদি 5 বছর দেয় তাহলে 5 দ্বারা ভাগ করে কয় দ্বারা গুণ? 4 দ্বারা। 4। যদি তিন। 6 4 বছর দ্বারা দেয় গুণ। তাহলে 6 দ্বারা ভাগ করে কয় দ্বারা গুণ? 5 দ্বারা। 5 দ্বারা গুণ। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার জি স্যার। ওকে, এবার আসেন তাহলে আমাদের 2 নাম্বার সমন্বয় কাজ শেষ। 3 নাম্বারটা এটা লেখা আছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে চাঁদা। তাতে অনুমোদিত লেখা আছে, এটা তার অনুমোদনযোগ্য খরচের মধ্যে কোনো কাজ নাই। তো এটা বাদ। আর 4 নাম্বারটা সাধারণ খরচের মধ্যে 60,000 প্রাথমিক খরচ। তাহলে প্রাথমিক খরচটা দিব, এখানে লিখছি আমরা প্রাথমিক খরচটা বলি, ব্র্যাকেটে লিখতে পারেন সাধারণ খরচ, টাকা হচ্ছে 60,000 টাকা। তাহলে আমরা কি করব? এই সবগুলো যোগ করে মান পাবো 1,92,000 টাকা। তাহলে 4 লক্ষ টাকার সাথে 1,92,000 টাকা যোগ করার পর যেটা হবে সেটা হচ্ছে 5,92,000 টাকা। তাহলে 5,92,000 টাকার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। নাই স্যার। এই যে নাই নাই বলতেছেন, যখন বাসার কাজ দেয় তখন একজনও বাসার কাজ দেন না। কি যে বুঝেন আমি পাবো না এই চ্যাপ্টার থেকে। ওকে, এরপর আমরা বিয়োগ করব অকারবারি আয়। এই অকারবারি আয়গুলি থাকে ক্রেডিট দিকে। তাহলে এখানে অকারবারি আয়গুলি কয়টা ছিল? 4টা ছিল। সরকারি সিকিউরিটি সুদ, শেয়ার অধিহার, লভ্যাংশ আর ব্যবহৃত বিক্রয়জনিত লাভ। এই 4টা আইটেম যখন আমরা বিয়োগ করব তখন কি সমন্বয় করে কাজ করতে হবে? না স্যার। না তাহলে স্যার। আমরা লিখছি সরকারি সিকিউরিটি 1,60,000, শেয়ার অধিহার 60,000, লভ্যাংশ 80,000 আর ব্যবহৃত বিক্রয়জনিত লাভ 20,000। এই সবগুলো যোগ করে 3 লাখ। 5,92,000 থেকে 3 লাখ টাকা বাদ দেওয়া হয়। ব্যবসা হতে আয় 2,92,000 টাকা। এই 2,92,000 টাকার সাথে আমরা পুনরায় এই অকার্যকর আয়গুলো আমরা কি করব? যোগ করব। তবে যোগ করার ক্ষেত্রে আমরা কি করব? সমন্বয় কাজ করব। এই কাজগুলো তো প্রথমে সরকারি সিকিউরিটিকে আমরা কয় পার্সেন্টে মূল্যাঙ্কিত করব? 10%। এই জন্য 1,40,000কে 5%। 5%। 95 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে 1,47,368। এরপর ছিল লভ্যাংশ। লভ্যাংশ আমরা 20% হারে মূল্যাঙ্কিত করি। তাহলে 80,000 টাকা হয়ে গেছে কত? 1 লাখ টাকা। আর মতো বিক্রয়জনিত লাভ 20,000 টাকা ছিল, এখানে 20,000 টাকা। শেয়ার অধিহারটা এটা অব্যবসায় আয় যখন বিয়োগ হয় তখন আসে, কিন্তু যখন যোগ হয় তখন শেয়ার অধিহারটা আসে না। তো দুইটা জিনিস আসে না। কি কি? একটা হলো এখানে একটু ভালো করে খেয়াল করবেন, এই যে শেয়ার অধিহার আর একটা হলো শেয়ার পূর্ণ বিলীকরণ লাভ। এই দুইটা আইটেম, এই দুইটা আইটেম শুধুমাত্র অব্যবসায়ী আয় যখন বিয়োগ করব বিয়োগের মধ্যে আসবে, কিন্তু যখন যোগ করব যোগের মধ্যে আসবে না। মনে থাকবে? জি স্যার। কি কি? শেয়ার অধিহার এবং শেয়ার পূর্ণ বিলীকরণ লাভ। এটা জানি আমরা আমাদের মনে থাকে। তো এই দুইটা বাদে বাদ বাকি যেগুলো আসলো সেগুলো আমরা সমন্বয় কাজ এখানে আমরা করছি। সবগুলো যোগফল 2,67,368 আর এই দুইটা বিয়োগফল মোট আয় 5,59,368 টাকা। দেখেন তো মোট আয় ক্ষেত্রে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার অন্যদের কারো কোনো প্রশ্ন আছে মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে? না স্যার। আমি কিন্তু সেম অঙ্ক কমপক্ষে 10 থেকে 12টা অঙ্ক আছে, সবগুলো অঙ্ক আমি বাসায় কাজ দিয়ে দিব, মনে রাখেন। এবং বাসায় কাজগুলো যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত পরবর্তী ক্লাস আমি লাইভ নিব না, এটা জানি মাথায় থাকে সবার। এবার আমরা কোম্পানি কর দায় বের করব। শুরুতে মোট আয়ের উপর 20%। তাহলে মোট আয় 5,59,368 টাকার 20% 1,11,874। এখান থেকে আমরা 163 2 ধারা অনুযায়ী ন্যূনতম কর বের করব। ন্যূনতম করের ক্ষেত্রে আমাদের কয়টা জিনিসের উপর আমরা মোটাঙ্কিত করছিলাম? দুইটা, একটা সরকারি সিকিউরিটি সুদ আর একটা কি? লভ্যাংশ। তাহলে সরকারি সিকিউরিটি সুদ আমাদের হয়েছিল মোটাঙ্কিত হয়েছিল 1,47,368।
এটা কত পার্সেন্ট হারে মোটাঙ্কিত করা হয়েছে? 5%. তাহলে এটার উপর আমরা 5% ধরছি, 7,368। আর লভ্যাংশ 80,000 থেকে মোটাঙ্কিত হয়েছে 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা হয়েছে কত পার্সেন্ট হারে মোটাঙ্কিত করা? 20%, তাহলে 1,00,000 টাকার উপর 20% 20,000 টাকা। এই দুইটার যোগফল 27,368। আর 1,11,874 থেকে 27,368 মধ্যে বড় হচ্ছে 1,11,874। এই হচ্ছে প্রদেয় কর 1,11,874। ক্লিয়ার? প্রদেয় কর পর্যন্ত। জি জি স্যার, স্যার. জি স্যার। এবারে উৎসে কর্তৃত্ব কর। উৎসে কর্তৃত্ব কর মানে এই যে এখানে যে দুইটা আইটেম গেছে, এই দুইটা আইটেমের যোগফল অর্থাৎ 27,368। তাহলে দুইটা জুড়ে 27,368 আর এই দুটো বিয়োগফল 84,506 টাকা। তার মানে এই উৎসে কর্তৃত্ব করটা আমাদের দুই জায়গায় আসবে। কোম্পানি কর নির্ধারণ করতে ক্ষেত্রে দুইবার আসবে। একবার আমরা দুইটার সাথে কম্পেয়ার করার ক্ষেত্রে আর একবার বিয়োগ করার ক্ষেত্রে। এই হচ্ছে কোম্পানি কর দায় নির্ণয়। কোম্পানি কর দায় নির্ণয় করাটা খুবই সিম্পল একটা আইটেম। তো আশা করি আমরা এটা সবাই বুঝতে পারছি। এখন আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিছু টিকা দিতে হয়। এই টিকাগুলি আমি এখানে লিখে দিছি। আমি এখানে টোটাল 7টা টিকা লিখছি। এখান থেকে 7 নাম্বার টিকাটা সবার জন্য ফিক্সড। আর বাদবাকি যে আইটেমগুলো আছে এখান থেকে যার যেটা পছন্দ হয় সে সেই আইটেমের টিকা দিবেন। ঠিক আছে? তবে সেটা যেন প্রশ্নে উল্লেখ থাকে। মনে থাকবে? জি স্যার. জি স্যার, পারবো? এবার আসেন জি স্যার। পরবর্তী অঙ্কগুলি কি? সব একই জিনিস, শুধুমাত্র এদিক সেদিক চেঞ্জ করা। যেমন প্রবলেম 2 নম্বর প্রশ্নটা, এখানে দান, জরিমানা, আয়কর আর কি অবচয়, এই 4টা আইটেম কি বলো দেখি? অনুমোদন নাকি অনুমোদন? অনুমোদন। অনুমোদন। অনুমোদন. 1 নম্বর প্রশ্ন বলছে আয়কর আইন মোতাবেক অনুমোদন যোগ্য অবশ্যই 30,000, কিন্তু অবশ্যই আছে 50,000 টাকা। তাহলে অনুমোদন যোগ্যর মধ্যে আমরা কত টাকা আনবো? 20,000 টাকা, 20,000 টাকা। বিজ্ঞাপন 5 বছর জন্য বলছে, তাহলে যে বিজ্ঞাপন খরচ 12,000 টাকাকে আমরা 5 দ্বারা ভাগ করে কয় দ্বারা গুণ করবো? 4 দ্বারা। 4 4 দ্বারা। দ্বারা. স্যার 32,000 টাকা বিকাম খরচ। 3 নম্বরে 32,000 বলছে টাকা বিল। বেতনের মধ্যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের অনুদান 32,000 টা অন্তর্ভুক্ত আছে। এটা হলো অনুমোদিত। যদি অনুমোদিত থাকতো তাহলে সেটা আর প্রশ্নের মধ্যে আসতো না, কিন্তু এটা অনুমোদিত না, এটা কি? অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে? তাহলে এটা আমরা সুন্দর করে অনুমোদন খরচের মধ্যে 32,000 টাকা কি করব? দিয়ে দিব। কথা বুঝছি? জি স্যার. আর সমন্বয় 4 নম্বর সাধারণ খরচ যেমন 30,000, প্রাথমিক খরচ অন্তর্ভুক্ত আছে, তাহলে প্রাথমিক খরচ লাগে কত দিব? 30,000 টাকা। তাহলে 1 নম্বর 30,000 টাকা, অঙ্কের 4টা সময়ের মধ্যে 3 নাম্বারটা বাদে বাদ বাকি সবই টাকার ঘরে আছে। আর 2 নম্বর অঙ্কে এই সবগুলো টাকার মধ্যে আসছে। ঠিক আছে? জি স্যার. এবার অব্যবসায়ীগুলো আমরা যখন বিয়োগ করব, বিয়োগ করার ক্ষেত্রে এখানে কি কি আইটেম আছে বলুন তো দেখি? শেয়ার অধিহার, শেয়ার অধিহার, লভ্যাংশ, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ। ওকে। বিক্রয়জনিত লাভ, আর কিছু আছে? নাই স্যার. অবশ্যই আছে। সরকারি লগ্নিপত্রে সুদ। লগ্নিপত্র মানে বিনিয়োগ। সরকারি লগ্নিপত্র মানে কি? বিনিয়োগের বিনিয়োগের সুদ, সুদ। তাহলে আমরা যখন বিয়োগ করব তখন শেয়ার অধিহার, লভ্যাংশ, আর বিক্রয়জনিত লাভ এবং সরকারি লগ্নিপত্রের সুদ, 3টা টাকা যেভাবে আছে এভাবে আমরা লিখে বিয়োগ করে ব্যবসায়িক আয় বের করবো। ব্যবসায়িক আয়ের সাথে পুনরায় আবার আমরা যোগ করব কি? অকার ব্যয়। তখন যোগ করবো তখন এই শেয়ার অধিহারটা কি আসবে নাকি আসবে না? যোগ করার ক্ষেত্রে আসবে না, আসবে না। লভ্যাংশ কয় পার্সেন্ট মোটাঙ্কিত করবো? 20%, 20%। 20%। আর বিক্রয়জনিত লাভ এটা সরাসরি টাকার ঘরে আসবে। সরকারি লগ্নিপত্রের সুদের ক্ষেত্রে কয় পার্সেন্ট মোটাঙ্কিত করবো? 5%। 5%। কথা বুঝছি এখন? জি স্যার। জি স্যার. পারবো? জি স্যার। তো এইভাবে আমাদের অনেক অঙ্ক দিয়ে আছে। হ্যাঁ, অঙ্কগুলি আপনাদের একটু মনোযোগ সহকারে পড়তে হবে। যেমন 3 নম্বর অঙ্কটা, এটা সর্বশেষ আমার পড়ে দেয়া। এবার বাদ বাকি সবগুলো আমি আপনাদের বাসায় কাজ দেব। আগে বলেন, অব্যবসায়ের মধ্যে যে আইটেমগুলো আসে এই অঙ্কের মধ্যে ওই আইটেমগুলি কি কি আছে? দান, জরিমানা, কর, অবচয়। আচ্ছা, তুমি ব্যয়গুলি করছো। ঠিক আছে, দান দিলাম, জরিমানা দিলাম, কুরিন হয় না, তাই না? কর হয় এবং কি? অবচয় হয়। এই 4টা জিনিস।
এবার সমন্বয় কি বলছে, অনুমোদন যে অবশ্যই 20,000, তাহলে অবশ্যই কত দিব আমরা? তা 20,000 টাকা। 20,000 টাকা 20,000, কম 40,000 থেকে 20,000 বাদ দিয়ে 20,000 টাকা। এত সময় নিলে হবে না তো। দুনিয়া বলছে বিজ্ঞাপন 5 বছরের প্রদত্ত হয়েছে, তাহলে এটা কি করব? 5 5 দ্বারা দিয়ে ভাগ বা 4 4 দিয়ে দ্বারা গুণ। গুণ। 3 নাম্বার আইটেমটা এখন এটা কি অনুমোদন খরচের মধ্যে কি আসবে নাকি আসবে না, বলো তো দেখি। আসবে আসবে না না স্যার। আসবে না, আসবে না আসবে না? আসবে না আসবে না, আসবে না। কেন আসবে না? কারণ এটা অনুমোদিত। যদি অনুমোদিত থাকতো 100% আসতো। আর 4 নাম্বারটা তো প্রাথমিক খরচ নামে 30,000 টাকা আমরা দিয়ে দিব। ঠিক আছে? জি জি স্যার। স্যার এবার আমরা অব্যবসায়ের মধ্যে আসি। বলুন তো অব্যবসায়গুলো এখানে কি কি আসে? সরকারি সিকিউরিটির অধিহার, লভ্যাংশ, বিক্রয়জনিত লাভ। ওকে, এই 4টা জিনিস যখন আমরা বিয়োগ করব তখন যে যে টাকা আছে হুবহু হিসাব টাকাগুলো আমরা বসিয়ে দিব। আর যখন বিয়োগ করব, বিয়োগ করার ক্ষেত্রে সরকারি সিকিউরিটি আমরা কি করব? 5% 5% 5% হারে শেয়ার অধিহার কি আসবে না অনুদান আসবে দেব। না? আসবে না। আসবে না। আসবে না লভ্যাংশ 20% আসবে কত? বিক্রয়যোগ্য লাভ যা আছে তাই। সরাসরি তাই বসে যাবে। বুঝতে পারছি? জি স্যার জি জি স্যার। ওকে, তা 3 নাম্বার গেল। এবার হচ্ছে 4 নাম্বার প্রশ্নটা দেখো। 4 নাম্বার প্রশ্নের মধ্যে এখানে আমাদের কি কি আছে? বেতন মজুরি, সাধারণ খরচ, অফিস খরচ, গবেষণার খরচ, অবলোহকে দোস্তই আছে, শ্রমিকের ক্ষতিপূরণ, ছাপা মনিহারি, ভ্রমণ খরচ, পরিচালকের ফি। এই যে কুরিন সঞ্চিত আছে, কুরিন সঞ্চিত কি আসবে? আসবে, আসবে, এবং কি অবশ্যই আছে। তাহলে টোটাল গবেষণা খরচ পেলাম, অবলেহকের দস্তুরি বা কমিশন পাইলাম, কুরিন সঞ্চিত এবং কি অবশ্যই পাইছি। এবং সমন্বয়ে 1 নম্বর বলছে গবেষণা খরচ 2 বছর জন্য প্রদত্ত, অর্থাৎ 18,000 টাকা 2 বছর। তাহলে 2 বছরের মধ্যে 1 বছর হচ্ছে অনুমোদন 2 আর তে ভাগ 1 1 দেব। বছর কি অনুমোদন। তাহলে এটা আমরা অনুমোদন খরচের মধ্যে কত টাকা আনবো? 9,000 টাকা আনবো। 9,000 টাকা আনবো। গুড। 1 নম্বর গুলো। 2 নাম্বারটা এই 18,000 টাকা কি এটা কি আসবে নাকি আসবে না? আসবে আসবে না। না, আসবে না আসবে না, বাদ। আর 3 নম্বর হচ্ছে আয়কর আইন মোতাবেক অনুমোদন যে অবশ্যই হচ্ছে 9,000 টাকা। তাহলে 9,000 টাকা আমরা কত দিব? 36,000 থেকে 9,000। 36,000 থেকে 9,000 টাকা আমরা কি করব? বাদ দিব। ঠিক আছে? তাহলে আশা করি আমরা পারবো। এবার এই পাশে আমাদের কি কি আছে? শেয়ার অধিহার আছে, লভ্যাংশ আছে, লভ্যাংশ শেয়ার হস্তান্তর ফি আছে, ভগ্নাবশেষ বিক্রয় আছে, সরকারি সিকিউরিটি সুদ আছে, কমিশন প্রাপ্তি এবং যন্ত্রপাতি বিক্রিত লাভ। আমাকে বলতে হবে কোন কোন আইটেমটা আসবে, বলো তো দেখি। শেয়ার অধিহার, হ্যাঁ, শেয়ার লভ্যাংশ, অধিহার, লভ্যাংশ লভ্যাংশ, লভ্যাংশ, বলো তাড়াতাড়ি বলো। শেয়ার শেয়ার হস্তান্তর ফি শেয়ার হস্তান্তর ফি, ভগ্নাবশেষ বিক্রয় আসবে, ভগ্নাংশের সরকারি বিক্রয় সিকিউরিটি সরকারি আসবে এবং যন্ত্রপাতি সিকিউরিটি বিক্রিত লাভ আসবে। তাহলে এটি যখন আসবে তখন সবগুলো আমরা টাকা যেভাবে আছে এভাবে আমরা লিখবো, টাকাটা আমরা বসিয়ে বসিয়ে শেষ করব। হ্যাঁ, আর যখন আমরা যোগ করবো তখন এই শেয়ার অধিহার কি আসবে নাকি আসবে না, বলো দেখি। আসবে না। আসবে না আসবে না। লভ্যাংশ আসবে, কয় পার্সেন্ট হারে মোটাঙ্কিত করবো? 20% 20%, 20%। শেয়ার হস্তান্তর ফি আসবে, ভগ্নাবশেষ বিক্রয় আসবে, সরকারি সিকিউরিটি সুদ আসবে, কয় পার্সেন্ট হারে মোটাঙ্কিত করবো? 5%। 5%, আর যন্ত্রপাতি বিক্রিত লাভ আসবে। বুঝতে পারছি? জি স্যার পারবো? জি স্যার। জি স্যার। এখন আর আমি পড়াবো না। 5 নাম্বার অঙ্ক বাসায় থেকে করবেন। এই যে 5 নাম্বার অঙ্কে 3 নাম্বার প্রশ্নটা বলেন তো, এটা কি আর অনুমোদন খরচের মধ্যে কি আসবে নাকি আসবে না? আসবে একজন বলছেন। আসবে আসবে স্যার। 100% আসবে। এই যে 6 নাম্বার প্রশ্নটা এটা আমার জন্য রেখে দিবা। 6 নাম্বার প্রশ্নটা আমি আগামী ক্লাসে করাবো। হ্যাঁ, 6 নাম্বার প্রশ্নটা 6 আর 7 দুইটা একই, এই যে ক্লাস করা দরকার নাই। 8 নাম্বার প্রশ্নটা 6, 7, 8 এই তিনটা প্রশ্ন বাদে 9 নাম্বার প্রশ্নটা বাসায় থেকে করবা। 9 নাম্বার প্রশ্ন 4 নাম্বার 3 নাম্বার সমান এটা কি আসবে নাকি আসবে না, বলো দেখি। অনুমোদনযোগ্যের মধ্যে অনুমোদনযোগ্যের মধ্যে আসবে, আসবে এই যে 10 নাম্বারটা বাসায় কাজ থাকবে, 11 নাম্বারটা বাসায় কাজ থাকবে, একই জিনিস। রিসেন্ট কোশ্চেন 1 নাম্বারটা এটা বাসায় কাজ থাকবে,
এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে? এখন আমাদের তাহলে এই চ্যাপ্টার ক্ষেত্রে আমাদের টোটাল 3টা অঙ্ক বাকি রইল। এই 3টা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে তোমাদের করে দিব। বুঝতে পারছি সবাইটা? জি স্যার। জি স্যার। তাহলে কত কত বাকি রইল? 7 7 8 9 7 8 এবং কত 9 9 9 তো না, স্যার 6 6 7 8 হ্যাঁ 6 7 8 এই 3টে অঙ্ক আমি এটা করে দিয়ে তারপরে এই চ্যাপ্টার আমরা কি করব, ক্লোজ করব। তবে এটার আগে আপনাদের যে বাসায় কাজগুলো রইলো, এই বাসায় কাজগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করলে আমরা পরবর্তী লেকচারে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করতে পারবো। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। স্যার ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না।